প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এটুআই এর যৌথ উদ্যোগে ফেসবুক লাইভ ক্লাসে আশা করি সবাই যুক্ত হয়েছো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমি গত ক্লাসে বিমের মোমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, বিম এবং বলের মোমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। গত ঈদের আগে যারা এই ক্লাসটি মিস করেছো, ঘূর্ণিঝড় আম্পানের কারণে ইন্টারনেট সংযোগ স্লো থাকার কারণে ক্লাসটি যথাসময়ে সম্প্রচার করা সম্ভব হয়নি। তো তোমরা যারা ক্লাসটি মিস করেছো, তোমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং স্কিলস পোর্টাল বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারো। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে আলোচনা করব লিভার এবং কাপল সম্পর্কে। লিভার এবং কাপল খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করতেছে যে এগুলো তাদের পড়া হয়ে গেছে, কিন্তু একটি ক্লাসে সাধারণত একই রকম স্টুডেন্ট থাকে না। দেখা যাচ্ছে কেউ অনেক ভালো বোঝে, কেউ মাঝামাঝি, কেউ আবার একটু কম বোঝে। তো প্রথম থেকে আলোচনা করলে দেখা যাচ্ছে যে সবার বিষয়টা ভালোভাবে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। এবং যেহেতু এটা হচ্ছে একটি ম্যাথমেটিক্যালি বেসড সাবজেক্ট, সুতরাং ম্যাথগুলো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত ভালো ফল লাভ করা যাবে। সুতরাং চলো যা হোক আলোচনায় শুরু করা যাক। লিভার সোজা বা বাঁকা যে কোনো দৃঢ় দণ্ডকে এক প্রান্তে অথবা সুবিধামতো অংশে কবজা দ্বারা আটকালে একে লিভার বলে। এখানে আমরা একটা লিভারের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এ বিন্দুতে একে কবজা দ্বারা আটকানো হয়েছে, যেটাকে ফালক্রাম বলা হয়ে থাকে। এই বিন্দুটাতে এটা বামে ডানে নড়াচড়া করতে পারে। এখানে লিভারে পি বল প্রযুক্ত হয়েছে এবং এখানে একটা লোড ঝুলানো হয়েছে ডাব্লিউ। আমরা দৈনন্দিন জীবনে যে সকল লিভার ব্যবহার করি বা দেখে থাকি সেগুলো হচ্ছে যেমন কাঁচি, প্লায়ার্স এবং টিউবওয়েলের হাতল, এটাও একটা লিভার। কিন্তু যে বিন্দুকে কেন্দ্র করে লিভারটি আবর্তিত হতে পারে তাকে ফালক্রাম বলে। লিভারের যে প্রান্তে বল প্রয়োগ করা হয় তাকে বলবাহু এবং যে প্রান্ত ভার উত্তোলন করে তাকে ভারবাহু বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিন্দুকে কেন্দ্র করে লিভারটি আবর্তিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফালক্রাম। তাহলে এখানে এটা হচ্ছে ফালক্রাম। এই বিন্দুটাকে কেন্দ্র করে এটা বামে ডানে আবর্তিত হতে পারে। আর লিভারের যে প্রান্তে বল প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে বলবাহু। এখানে এই প্রান্তে ফোর্স বা বল অ্যাপ্লাই করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বলবাহু। এবং এই প্রান্তটা যেহেতু ভার উত্তোলন করছে বা লোড উত্তোলন করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভারবাহু। সুতরাং এইখানে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই লোডটা উপরের দিকে উত্তোলিত হবে। লিভার দুই প্রকার, যথা সরল লিভার এবং যৌগিক লিভার। সরল লিভার সোজা বা বাঁকা একটি মাত্র দণ্ড দ্বারা গঠিত লিভারকে বলা হচ্ছে সরল লিভার। অর্থাৎ এখানে একটি মাত্র দণ্ড থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র দণ্ড আছে এবং এখানে বল প্রয়োগ হয়েছে পি, এখানে লোড দেওয়া আছে ডাব্লিউ। অনুরূপভাবে এটা বিপরীত দিক থেকে বল প্রয়োগ হয়েছে এবং নিচে ওজন ঝুলানো আছে ডাব্লিউ এবং এফ, এটা হচ্ছে ফালক্রাম এবং এখানে দূরত্ব দেয়া আছে এ বি।
তাহলে সরল লিভারটা হচ্ছে কি, যে একটি মাত্র দণ্ড দ্বারা গঠিত লিভারটাই হচ্ছে সরল লিভার। এখন সরল লিভারে লোড প্রয়োগ পদ্ধতি মোতাবেক একে প্রথম ধাপ, তৃতীয় ধাপ এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ এই 3 শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। তো আমরা জানি যে লিভারের এক প্রান্তে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে অপর প্রান্তে অপেক্ষাকৃত ভারী বোঝা উত্তোলন বা অপসরণ করা হয়। কোনো সরল লিভারে আরোপিত বোঝা এবং কোনো সরল লিভারে আরোপিত লোড বা বোঝা এবং প্রযুক্ত বল যদি ফালক্রামের বিপরীত দিকে অবস্থান করে একে প্রথম ধাপের বা ফার্স্ট ক্লাস লিভার বলা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোড এবং ফোর্স যদি ফালক্রামের বিপরীত দিকে অবস্থান করছে তখন এটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যেমন এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে হ্যামার এবং প্লায়ার্স, এখানে ফালক্রামটা থাকে মাঝামাঝি অবস্থানে এবং ফোর্স প্রয়োগ করা হচ্ছে এইদিকে, এদিকে ফোর্স প্রয়োগ করা হলে এই লোডটা উপরের দিকে উত্তোলিত হবে। এবার হচ্ছে ক্লাস 2 লিভার বা দ্বিতীয় ধাপের লিভার হচ্ছে কোনো সরল লিভারে আরোপিত বোঝা এবং প্রযুক্ত বল এর ফালক্রামের বিপরীত দিকে অবস্থান করলে একে প্রথম ধাপে, আর কোনো লিভারে আরোপিত বোঝা এর ফালক্রাম এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী যে কোনো স্থানে অবস্থান করলে তাকে দ্বিতীয় ধাপে সরল লিভার বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফালক্রাম এবং ফোর্সের মধ্যবর্তী স্থানে লোড বা বোঝাটা বা ভারটা অবস্থান করছে, অর্থাৎ ফালক্রাম একদিকে, ফোর্সটা অপর দিকে এবং লোডটা অবস্থান করছে তার মাঝামাঝি। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড বা ভারটা অবস্থান করে কোথায়? ফালক্রাম এবং ফোর্সের মধ্যবর্তী স্থানে। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে হুইল ব্যারো, এরপরে হচ্ছে নাট ক্র্যাকার, এইগুলো এখানে লোড বা ভারটা থাকবে অবশ্যই মাঝে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। বলা হচ্ছে যে যদি আরোপিত লোড এবং ফালক্রাম প্রযুক্ত বলের মধ্যবর্তী স্থানে থাকে তবে প্রযুক্ত বলের দূরত্ব চেয়ে আরোপিত লোডের দূরত্ব বেশি থাকে। এখানে বলা হচ্ছে যে প্রযুক্ত বলের থেকে লোডটা বাইরের দিকে থাকে। এখানে করে একই পাশে ফোর্স এবং লোড একই পাশে অবস্থান করে ফালক্রামের। তৃতীয় শ্রেণীর লিভারে কি হচ্ছে যে ফোর্স এবং লোড ফালক্রামের একই পাশে অবস্থান করছে এবং লোডের দূরত্ব ফালক্রাম থেকে অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ ফালক্রাম থেকে লোডটা বেশি দূরে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, যেখানে লোডটা বেশি দূরে অবস্থান করছে, তারপরে এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং ফালক্রামটা একটা নির্দিষ্ট বিন্দুতে কবজা দ্বারা আটকানো আছে। তো এটার উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে হিউম্যান আর্ম বা মানুষের বাহু, এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাহু দ্বারা কোনো ইট বা সাপোজ মোবাইল ফোন এটাকে যদি আমরা উপরে উঠাই, দেখা যাচ্ছে লোডটা থাকছে কি হাতের মুঠোয়। তাহলে হাতের মুঠোটা থাকছে কোথায়? বাইরের দিকে। এই হাতের মুঠো এটা বাইরের দিকে থাকছে, আর এইখানে এটা কি, এখানে ই বিন্দু, এটা হচ্ছে ফালক্রাম হিসেবে কাজ করছে এইখানে, আর এইখানে আমরা কি লোড অ্যাপ্লাই করি। তাহলে কি যে লোডটা থাকবে বাইরের দিকে, এরপরে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করব এবং ফালক্রামটা একটা নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড থাকবে বা কবজা দ্বারা আটকানো থাকবে, যেটা দ্বারা আমরা মুভ করতে পারবো, লোডটাকে উপরের দিকে উত্তোলিত করতে পারবো। আরেকটি উদাহরণ হচ্ছে সুগার টংস। এইখানে এটা হচ্ছে ফালক্রাম, এখানে এফোর্ট বা শক্তি বা লোড অ্যাপ্লাই হবে এবং এটা দ্বারা আমরা লোডটাকে উপরের দিকে উত্তোলিত করতে পারবো। তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। সুতরাং আমরা সরল লিভার বললাম যে সোজা বা বাঁকা একটি মাত্র দ্বন্দ্ব দ্বারা গঠিত লিভারকে বলা হচ্ছে সরল লিভার। যৌগিক লিভার। একাধিক সরল লিভারের সমন্বয়ে গঠিত হচ্ছে যৌগিক লিভার। অর্থাৎ যে লিভার একাধিক, অর্থাৎ দুইয়ের অধিক সরল লিভারের সমন্বয়ে গঠিত হয় সেটাকে বলা হচ্ছে যৌগিক লিভার। যৌগিক লিভার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সরল লিভারের সমন্বয়ে গঠিত হয়েছে যৌগিক লিভার।
অর্থাৎ একাধিক দণ্ড এখানে আছে এবং একাধিক বল এখানে প্রয়োগ করা হয়েছে। তো একটি বিষয় উল্লেখ্য যে যৌগিক লিভারের যান্ত্রিক সুবিধা সরল লিভারের যান্ত্রিক সুবিধা অপেক্ষা সাধারণত বেশি হয়ে থাকে। অর্থাৎ যৌগিক লিভারের যান্ত্রিক সুবিধাটা হচ্ছে বেশি। যৌগিক লিভারের যান্ত্রিক সুবিধা কীভাবে নির্ণয় করা হয়? এখানে যতগুলো লিভার থাকে, যেমন প্রথম লিভার, দ্বিতীয় লিভার, তৃতীয় লিভার, সবগুলো লিভারের যান্ত্রিক সুবিধাকে গুণ করলে আমরা মোট যৌগিক লিভারের যান্ত্রিক সুবিধাটা পাবো। যৌগিক লিভারের উদাহরণ হচ্ছে যে আমরা সাধারণত দেখে থাকি প্ল্যাটফর্মে ব্যবহৃত ওজন পরিমাপক মেশিন একটি যৌগিক লিভারের উদাহরণ। প্ল্যাটফর্মে ব্যবহৃত ওজন পরিমাপক মেশিন, এই মেশিনের সাহায্যে ট্রাক, ওয়াগন ইত্যাদি মাল ভর্তি অবস্থায় এর সাহায্যে ওজন করা যায়। গোডাউন এবং পার্সেল অফিস সমূহে আমরা দেখে থাকি যে এই মেশিনটা ব্যবহার করা হয়। সুতরাং এই ওজন পরিমাপক মেশিনটাই হচ্ছে যৌগিক লিভারের উদাহরণ। লিভারের নীতি বলা হচ্ছে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য সমান ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা একটি লিভার দেখতে পাচ্ছি। চিত্রের সরল লিভারের প্রযুক্ত বল সমান হচ্ছে পি, এখানে প্রযুক্ত বল আমরা দেখতে পাচ্ছি পি, এবং লোড সমান হচ্ছে ডাব্লিউ। এখানে লোডটা দেওয়া আছে কত? ডাব্লিউ। এখানে প্রযুক্ত বলের বাহু হচ্ছে এ এবং লোডের বাহু হচ্ছে বি। অর্থাৎ ফালক্রাম থেকে প্রযুক্ত বল পি পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে বলা হচ্ছে প্রযুক্ত বলের বাহু, এবং ফালক্রাম এফ থেকে লোড পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব এটাকে বলা হচ্ছে লোডের বাহু বি। এখন ফালক্রাম এফ বিন্দুতে যদি আমরা মোমেন্ট নিই, ফালক্রাম এফ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই, তাহলে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বল কি? বল হচ্ছে পি এবং বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি? এ। ভার হচ্ছে কি? ডাব্লিউ, ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আমরা পেয়ে গেলাম বল হচ্ছে পি, বল বাহুর দৈর্ঘ্য এ, ভার হচ্ছে ডাব্লিউ, ভার বাহুর দৈর্ঘ্য বি। এটাকে যদি আমরা আড়াআড়ি পার করে দিই তাহলে ডাব্লিউ বাই পিটা থাকলো নিচে সমান এই পাশে এ, বিটা গেল নিচে, তাহলে ডাব্লিউ বাই পি ইকুয়াল টু এ বাই বি। এখানে ডাব্লিউ বাই পি বা লোড বাই প্রযুক্ত বল, একে বলা হচ্ছে লিভারের যান্ত্রিক সুবিধা। লোড বাই প্রযুক্ত বল এটাকে বলা হচ্ছে কি? লিভারের যান্ত্রিক সুবিধা। আবার প্রযুক্ত বলের বাহু বাই লোডের বাহু সমান হচ্ছে এ বাই বি, এটাকে বলা হচ্ছে লিভারেজ। যান্ত্রিক সুবিধা যদি বৃদ্ধি করতে হয় তাহলে প্রযুক্ত বলের বাহুর দৈর্ঘ্য এ, এই ডিস্টেন্সটা বাড়াতে হবে। যদি আমরা এই যান্ত্রিক সুবিধাটা বা ডাব্লিউ বাই পি যেটা যান্ত্রিক সুবিধা বলছি এটা যদি আমরা বেশি করতে চাই তাহলে হচ্ছে এই এ অর্থাৎ প্রযুক্ত বলের বাহু এটা দৈর্ঘ্য বাড়াতে হবে, অথবা এই যে লোডের বাহু যেটা আছে অর্থাৎ ফালক্রাম থেকে লোড বা ভারের যে বাহু এটার দৈর্ঘ্য বা ডিস্টেন্স কমাতে হবে, তাহলে আমরা বেশি যান্ত্রিক সুবিধা পাব। এরপরে আমরা আলোচনা করব সমান্তরাল বল সম্পর্কে। সমান্তরাল বল বলা হচ্ছে যখন কোনো বস্তুতে দু বা দুইয়ের অধিক বল এমনভাবে কাজ করে যে এদের ক্রিয়া পরস্পর সমান্তরাল হয়, তখন একে বলা হচ্ছে সমান্তরাল বল। অর্থাৎ যখন বলের ক্রিয়ারেখা পরস্পর একটার সাথে আরেকটা কি সমান্তরাল থাকে, সেই বলটাকে বলা হচ্ছে সমান্তরাল বল। সমান্তরাল বল দুই ধরনের, একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, একটা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। যে সকল সমান্তরাল বলের লাইন অফ অ্যাকশন বা ক্রিয়ারেখা একই দিকে তাকে সদৃশ সমান্তরাল বল বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি পি, কিউ, আর, এস এই চারটি বলের ক্রিয়ারেখা হচ্ছে একই দিকে এবং বলগুলো সমান্তরাল আছে।
এবং একই দিকে কি কাজ করছে। সুতরাং এই বলটাকে বলা হচ্ছে সদৃশ সমান্তরাল বল। অসদৃশ সমান্তরাল বল বলা হচ্ছে যে সকল সমান্তরাল বলের লাইন অফ অ্যাকশন একই দিকে নয় তাকে অসদৃশ সমান্তরাল বল বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলগুলো সমান্তরাল আছে কিন্তু তাদের ক্রিয়ারেখা একই দিকে নয়, একটা নিচের দিকে, একটা আছে উপরের দিকে, আবার আর বল আছে নিচের দিকে, পরের বলটা আছে উপরের দিকে, অর্থাৎ একটা চেতে আরেকটা বিপরীত দিকে ক্রিয়া করে। এই জন্য এই বলটাকে বলা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বলকে বলা হচ্ছে লাইক প্যারালাল ফোর্স এবং অসদৃশ সমান্তরাল বলকে বলা হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স। কাপল, কাপলকে বাংলায় বলা হয় জোড়। কোন বস্তুর উপর যদি দুটি সমান্তরাল সমমানের ও বিপরীতমুখী বল একটি নির্দিষ্ট দূরত্বে পৃথকভাবে ক্রিয়া করে তাহলে তাকে বলা হচ্ছে কাপল। আমি আবার বলছি যে কোনো বস্তুর উপর যদি দুটি সমান্তরাল সমমানের ও বিপরীতমুখী, সুতরাং এই তিনটি কথা মনে রাখতে হবে যে বলটা হতে হবে সমান্তরাল, মান হতে হবে একই কিন্তু বিপরীতমুখী, তাহলে তাকে বলা হচ্ছে কাপল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বল পি, অর্থাৎ দুইটি বলের মান নিয়ে হচ্ছে 1 এবং বল দুটি হচ্ছে সমান্তরাল এবং বিপরীত মুখে কাজ করছে, সুতরাং এটাকে বলা হচ্ছে কাপল। তো জোড় সৃষ্টিকারী বা কাপল সৃষ্টিকারী বল দুটির ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্বকে বলা হচ্ছে জোড়ের বাহু বা আর্ম অফ কাপল। এখানে জোড় সৃষ্টিকারী যে মধ্যবর্তী এই বাহুটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে জোড়ের বাহু বা আর্ম অফ কাপল। তো কাপলের যে কোনো একটি বল ও কাপলের বাহুর গুণফলকে ওই জোড়ের মোমেন্ট বলে বা মোমেন্ট অফ কাপল বলে, অর্থাৎ যে কোনো একটি ফোর্স এবং এর বাহুর যে গুণফল এটাকে গুণ করলে আমরা পাবো কাপলের মোমেন্ট পাবো। কাপল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ক্লকওয়াইজ কাপল, অপরটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল। যে কাপল কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় তাকে ক্লকওয়াইজ কাপল বলে। আমরা দেখতে পাচ্ছি যে এই কাপলটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, সুতরাং এটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ কাপল। এবং যে কাপল কোনো বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তাকে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল বলে। এখানে আমরা যে কাপলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল, অর্থাৎ ঘড়ির কাঁটার এটা বিপরীত দিকে ঘুরছে। তো কখন ক্লকওয়াইজ হবে এবং কখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে এটা আমি গত ক্লাসে বিমের মোমেন্টের সময় বিমের ক্ষেত্রে দেখাই দিয়েছি, তো আমি এটা আবার রিপিট করছি কখন ক্লকওয়াইজ হবে এবং কখন অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ধরবো। আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব, যে বিন্দুতে আমরা কি মোমেন্ট নিব তার বাম পাশে যদি কোনো বল নিচ থেকে উপর দিকে যায় তখন সেটা ঘুরছে কি ক্লকওয়াইজ। আবার কোনো বল যে বিন্দুতে মোমেন্ট নিব, অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে আমরা কোথায় মোমেন্টটা নিচ্ছি। যে বিন্দুতে মোমেন্ট নিব তার ডান পাশে কোনো বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন সেটা ঘুরবে আবার ক্লকওয়াইজ। সুতরাং ক্লকওয়াইজ কখন হবে? যে বিন্দুতে মোমেন্ট নিব তার বাম পাশের বল যদি উপর দিকে যায় এবং ডান পাশের বল যদি নিচ দিকে আসে তখন হবে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কখন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে যখন হচ্ছে যে বিন্দুতে মুভমেন্ট নিব তার বাম দিকে কোনো বল যদি উপর থেকে নিচ দিকে আসে তখন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি ডান দিকে যে বিন্দুতে মুভমেন্ট নিব তার ডান পাশে নিচ থেকে উপর দিকে ক্রিয়া করে তখন হবে ক্লকওয়াইজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমরা অঙ্কে চলে আসি। দেখতে পাচ্ছি এখানে নিচের চিত্রের লিভারের ডাব্লিউ সমান 100 কেজি ওজনের জন্য পি বলের মান নির্ণয় করো। তো এইখানে আমরা এর আগে বলের সংযোজন বিভাজন অঙ্ক করেছি যে কোনো বল যদি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে সেটা দুইটা অংশে ভাগ হয়, একটা হচ্ছে এই লম্ব বরাবর এবং একটা হচ্ছে এই ভূমি বরাবর, একটা হচ্ছে ভূমি বরাবর একটা হচ্ছে লম্ব বরাবর, এবং যার সাথে কোণ তৈরি করে সেটা হচ্ছে কস। আশা করি এটা তোমাদের মনে আছে যে আমরা একটা নিয়ম ফলো করতে বলেছিলাম যে যে বাহু বা অক্ষের সাথে কোণ তৈরি করবে সেটাকে ধরবো আমরা কস, অন্যটাকে ধরবো আমরা সাইন। তো এই বলটাও দুটো অংশে ভাগ হবে, একটা ভূমি বরাবর একটা
লম্ব বরাবর। তো এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে যেহেতু মোমেন্ট সমান আমরা জানি বল ইনটু কি লম্ব দূরত্ব, সুতরাং যদি দূরত্ব দেওয়া থাকে এই ভূমি বরাবর, আমরা বলটা নিব কোথায়? বলটা নিব লম্ব বরাবর। আবার বল যদি দেওয়া থাকে কি, বল যদি দেওয়া থাকে লম্ব বরাবর, আমরা দূরত্ব নিব কি ভূমি বরাবর, অর্থাৎ বিপরীত। একটা লম্ব নিলে অপরটা নিব ভূমি, আর একটা ভূমি নিলে অপরটা নিব লম্ব। এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি বলটা, তাহলে আমরা এখানে দূরত্ব দেওয়া আছে কি লম্ব বরাবর, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দূরত্ব দেওয়া আছে লম্ব বরাবর, তাহলে আমরা বলটা কোন বলটা নিব? বলের আনুভূমিক অংশটা, যেহেতু দূরত্ব দেওয়া আছে কি লম্ব বরাবর। তাহলে এই বলটা হচ্ছে কোণ তৈরি করেছি কার সাথে? লম্ব উপাংশের সাথে। সুতরাং লম্ব উপাংশটা হচ্ছে কস, কারণ আমরা বলেছি যে উপাংশের সাথে কোণ তৈরি করবে, যে অক্ষের সাথে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে কস, অপরটা হচ্ছে অটোমেটিক্যালি সাইন নিব আমরা। তাহলে এটা হচ্ছে পি সাইন 45 ডিগ্রি। অনুরূপভাবে এটা কোণ তৈরি করেছে ভূমির সাথে, সুতরাং যেহেতু আনুভূমিকের সাথে কোণ তৈরি করেছে, সুতরাং আনুভূমিকটা হচ্ছে কস আর অপরটা হচ্ছে সাইন, ডাব্লু সাইন 60 ডিগ্রি। এখানে আমরা এই বলটা কেন নিলাম? কারণ আমার দূরত্ব দেওয়া আছে ভূমি বরাবর, সুতরাং আমি বল নিব কি লম্ব বরাবর। তো এর আগে আমি বললাম যে যেটা দেওয়া থাকবে তার বিপরীত নিব, দূরত্ব যেটা দেওয়া থাকবে বল নিব তার বিপরীত। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই সামেশন এম এ ইকুয়াল টু 0। এই বিন্দুতে মোমেন্টের সকল বীজগাণিতিক যোগফল 0। এটা ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে এই বলটা ঘুরছে কি, যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি তার বাম পাশে অবস্থান করছে, সুতরাং এই বলটা ঘুরবে কোন দিকে? এই বলটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই জন্য এটাকে নিয়েছি মাইনাস পি সাইন 45 ডিগ্রি ইন্টু ডিস্টেন্স হচ্ছে এ থেকে এই বলটার ডিস্টেন্স হচ্ছে কত? 20। পরবর্তী বল হচ্ছে ডাব্লিউ। এই বলটা হচ্ছে যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি তার ডান পাশে অবস্থান করছে, সুতরাং এটা ঘুরবে কি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরলে অবশ্যই পজিটিভ হবে। তাহলে বলটার মান হচ্ছে ডাব্লু সাইন 60 ডিগ্রি ইন্টু এ থেকে দূরত্ব হচ্ছে কত? 15 ইকুয়াল টু 0। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম পি সাইন 45 ডিগ্রি এই পাশে পার করে দিলাম, তাহলে পি সমান পাওয়া গেল 91.85 কেজি। আশা করছি সবাই বুঝতে পারছো। পরের একটি অঙ্ক দেখি। চিত্র অনুযায়ী একটি বেল ক্র্যাঙ্ক লিভার সাম্যাবস্থায় রয়েছে। বি বিন্দুতে যদি লিভারটি পিনযুক্ত থাকে তবে পি বলের মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দূরত্বটা দেয়া আছে অ্যাঙ্গেলে এবং এই বলটা একটি নির্দিষ্ট পয়েন্টে কাজ করছে। তাহলে এই বলটি কাজ করছে কোথায়? জাস্ট এই পয়েন্টে, আমি পরের স্লাইডে দেখাই দিচ্ছি। তাহলে এখানে দূরত্বটি দেয়া আছে অ্যাঙ্গেলে এবং বলটা কাজ করছে একটা নির্দিষ্ট পয়েন্টে। তাহলে বলটা কাজ করছে সাপোজ ধরি এইখানে। তাহলে যেহেতু বল দেওয়া আছে লম্ব বরাবর, আমাদের দূরত্ব নিতে হবে আনুভূমিক বরাবর। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের নিতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা যদি আমরা নিই, তাহলে এই দূরত্বটার আমরা আনুভূমিক অংশটা নেব। কোণ তৈরি করেছি কিসের সাথে? ভূমির সাথে বা আনুভূমিকের সাথে। তাহলে আনুভূমিকটা হবে কস। দূরত্ব কত? অ্যাঙ্গেলে দেওয়া আছে 60। তাহলে এই দূরত্বটা আমরা পাশের চিত্রে দেখাইছি যে এটা হচ্ছে 60 cos 30 ডিগ্রি। অনুরূপভাবে এই পি বলটা কাজ করছে মনে করি এই বরাবর। তাহলে আমাকে দূরত্ব নিতে হবে এইখান থেকে এই ডিস্টেন্সটা নিতে হবে, অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্সটা, কারণ বলটার ক্রিয়া রেখা হচ্ছে এই বিন্দুতে, সুতরাং এইখান থেকে এই দূরত্ব। যেহেতু বল দেয়া আছে লম্ব বরাবর, আমাকে দূরত্ব নিতে হবে কি আনুভূমিক বরাবর। সুতরাং আমরা আনুভূমিক বরাবর দূরত্ব নিলাম। কোণ তৈরি করেছি কিসের সাথে? ভূমির সাথে, সুতরাং ভূমিটা হবে cos। এই ডিস্টেন্সটার আনুভূমিক অংশ নিচ্ছি আমরা, তাহলে হচ্ছে 40 cos 50 ডিগ্রি। এখন আমরা এই বি বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই। এখানে আমরা এই বি বিন্দুতে মোমেন্ট নিয়েছি, তাহলে এই বি বিন্দুতে মোমেন্টের সকল বীজগাণিতিক যোগফল 0। আমরা ক্লকওয়াইজটা পজিটিভ নিয়েছি। এখন মাইনাস পি, এটা যেহেতু যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি তার বাম পাশে অবস্থান করছে, সুতরাং এটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এটা যেহেতু যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি তার ডান পাশে অবস্থান করছে, এটা ঘুরবে ক্লকওয়াইজ। তাহলে মাইনাস পি, এবারটা হচ্ছে মাইনাস পি ইন্টু 40 cos 50 ডিগ্রি। এটা যেহেতু নেগেটিভ এই কারণে মাইনাস দিয়েছি। এই বলটা হচ্ছে পজিটিভ প্লাস, এই বলটার হচ্ছে 50
ইন্টু 60 cos 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা পি এর মান পেয়ে গেলাম, পি সমান হচ্ছে 101.05 কেজি। আশা করছি সবাই বুঝতে পারছো। আমরা আরো একটি অঙ্ক দেখি। চিত্রে এবি একটি লিভারে বল প্রয়োগের দিক ও পরিমাণ দেওয়া আছে, লিভারের এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা বল দুইটা অংশে ভাগ হবে, একটা হচ্ছে লম্ব বরাবর, একটা হচ্ছে ভূমি বরাবর, একটা লম্ব বরাবর, একটা ভূমি বরাবর, লম্ব বরাবর এবং ভূমি বরাবর। তো আমি যে বিষয়টি খেয়াল রাখতে বলেছি যে দূরত্ব যেদিকে দেওয়া থাকবে বলটা নিব আমরা তার বিপরীত। এখানে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব দেওয়া আছে কোথায়, এখানে এ বিন্দুতে মোমেন্টের পরিমাণ নির্ণয় করতে বলেছি। প্রত্যেক ক্ষেত্রেই প্রথমে অঙ্কটা ভালোভাবে পড়ে নিতে হবে যে অঙ্কে কি চাইছে। অঙ্কে চাচ্ছে যে এ বিন্দুতে মোমেন্ট, অর্থাৎ এ বিন্দুতে মোমেন্ট ইকুয়াল টু কত, মানে এ বিন্দুতে মোমেন্টের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এ বিন্দুতে মোমেন্ট সমান কত। তাহলে যে বিষয়টা আমি বারবার খেয়াল রাখতে বলছি যে যে বিন্দুতে মোমেন্ট নিব সেখান থেকে দূরত্বটা কি দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে ভূমি বরাবর। সুতরাং আমরা বল নিব কোনটা, বল নিব লম্ব বরাবর। এখানে দূরত্ব দেওয়া আছে কোনটা, ভূমি বরাবর। সুতরাং আমরা বল নিব কোনটা, শুধুমাত্র লম্ব উপাংশটাই ধরব। তাহলে এখানে উলম্ব উপাংশ হচ্ছে 80 কেজি বলের কোণ তৈরি করেছে ভূমির সাথে, তাহলে এটা হচ্ছে সাইন অটোমেটিক্যালি 80 sin 45 ডিগ্রি। অনুরূপভাবে এই বলটা হচ্ছে কোণ তৈরি করেছে কি ভূমির সাথে, সুতরাং ওইটা হচ্ছে 100 sin 30 ডিগ্রি। যেহেতু ভূমির সাথে যে অক্ষের সাথে কোণ তৈরি করে সেটাকে আমরা cos ধরি, তাহলে অপরটা হচ্ছে অটোমেটিক্যালি সাইন। এই বলটার মান হচ্ছে 200 sin 60 ডিগ্রি। এখন আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই সামেশন এম এ ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ যেহেতু অঙ্কে চাইছে যে এই বিন্দুতে মোমেন্টের পরিমাণ বের করো, তো আমরা এই বলটা ধরলাম যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি নিচ থেকে যাচ্ছে উপর দিকে। তো নিচ থেকে যদি উপর দিকে যায় বলটা, তাহলে এটা ঘুরবে কোন দিকে, এটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কারণে এটাকে ধরেছি আমরা মাইনাস। তাহলে এই বলটা মান হচ্ছে 80 sin 45 ডিগ্রি। তাহলে ডিস্টেন্সটা আমরা কোথা থেকে নিব, যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিয়েছি সেইখান থেকে। তাহলে ডিসটেন্সটা আমাদের অবশ্যই এ থেকে নিতে হবে, এ থেকে। তাহলে এ থেকে ডিসটেন্সটা দেওয়া আছে কত, এ থেকে বলের ডিসটেন্স দেওয়া আছে 2 মিটার। সুতরাং 80 sin 45 ডিগ্রি ইন্টু 2 মাইনাস এই বলটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। সুতরাং এটাকে আমরা মাইনাস নিয়েছি 100 sin 30 ডিগ্রি ইন্টু ডিসটেন্স হচ্ছে 2 আর 3 5। যেহেতু আমরা যে বিন্দুতে মুভমেন্ট নিয়েছি সেইখান থেকে দূরত্ব হিসেব করতে হবে। অনুরূপভাবে এই বলটা যেহেতু উপর থেকে নিচ দিকে আসছে, এই বলটা ঘুরবে ক্লকওয়াইজ, এই জন্য এটাকে ধরেছি প্লাস 200 sin 60 ডিগ্রি ইন্টু 5। তাহলে আমরা এই বিন্দুতে মুভমেন্টের পরিমাণ পেয়ে গেলাম 502.88 কেজি মিটার। আশা করছি সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু সময় স্বল্প, এই কারণে অ্যাট এ টাইম উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি ফিডব্যাক পেলাম বা কি শিখতে পারলাম, আজকে আমরা লিভার সম্পর্কে জানতে পারলাম, লিভারের প্রকারভেদ বা লিভার কত প্রকার, সরল লিভার এবং যৌগিক লিভার। কাপল সম্পর্কে জানতে পারলাম, কাপলের প্রকারভেদ, কাপল 2 ধরনের, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কাপল, এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারলাম। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার লিভার এবং কাপল সংক্রান্ত অঙ্কের সমাধান করা, এবং তোমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা এটা তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। অঙ্ক যেহেতু হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসের ব্যাপার, সুতরাং যত তোমরা অঙ্ক করবে তত ভালো আয়ত্ত করতে পারবে। তো পরবর্তীতে তোমরা যদি এই ক্লাসটি দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে www.skills.gov.bd/gte তে। এই ওয়েবসাইটে তোমরা এই ক্লাসটি এবং পূর্ববর্তী সকল ক্লাস দেখতে পাবে। পরবর্তী আলোচনা আমাদের হবে বলের সাম্যাবস্থা সম্পর্কে। আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করছি, সুতরাং তোমাদের পরবর্তী আলোচনা বলের সাম্যাবস্থা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।